হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 চ্যাপ্টার 13 বা কোষে দেখি 13 ভেদ বা ভ্যারিয়েশন এই অধ্যায়ের আমরা পরবর্তী অঙ্কগুলোর সলিউশন শিখব। তো অলরেডি আমি তোমাদের এই এক্সারসাইজ থেকে 3টে পার্টে আমি বেশ কিছু অঙ্কের সলিউশন তোমাদের করে শিখিয়ে দিয়েছি। আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হয়নি। যদি এখনও কারোর কোনো অঙ্ক নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর কোনো ডাউট বা কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে বলবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো দেরি না করে শুরু করছি আমরা আজকের ক্লাস, ভেদ বা ভ্যারিয়েশনের পরবর্তী পার্ট। তো ফ্রেন্ডস, আমরা আজকের ক্লাসে যত কটা অঙ্ক করব প্রত্যেকটা অঙ্কই কিন্তু যৌগিক ভেদ থেকে অঙ্কগুলো করব, ঠিক আছে? আমি তোমাদের অলরেডি বলেছিলাম সেগমেন্ট 3তে বা পার্ট 3তে যে আমরা পার্ট 3 অবধি যত কটা অঙ্ক কভার করেছি, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের সরল ভেদ বা ব্যস্ত ভেদের রেসপেক্টে কিন্তু আমরা অঙ্কগুলো করেছি, ঠিক আছে? তো আজকের যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট পার্ট হবে এই এক্সারসাইজে, ঠিক আছে? আজকের এই পার্ট 4টা হচ্ছে লাস্ট পার্ট অফ দিস এক্সারসাইজ, ওকে? আর এই পার্টে আমি তোমাদের বলেছিলাম যে যৌগিক ভেদ থেকে যতগুলো এই এক্সারসাইজে অঙ্ক আছে আমি সব কটা অঙ্ক তোমাদের কিন্তু করে বোঝাবো, ঠিক আছে? তো যৌগিক ভেদটা আমি তোমাদের অলরেডি আমার কনসেপ্ট ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যৌগিক ভেদটা কি বা জয়েন্ট ভ্যারিয়েশনটা কি। তোমরা প্রত্যেকেই জানো, অলরেডি তোমরা কনসেপ্ট ভিডিওটা দেখেছো। তো যারা এখনও অবধি দেখোনি, যারা ডাইরেক্ট এক্সারসাইজের অঙ্ক শুরু করেছো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে বা যারা নতুন ভিজিট করে দেখছো, তাদেরকে অবশ্যই একটা কথা বলবো যে সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটা দেখো। অবশ্যই তোমরা খুবই ফ্রুটফুল হবে, তোমাদের খুবই লাভবান হবে। তো তাদেরকে বলবো যে এক্সারসাইজের অঙ্কগুলো করার আগে তার আগে তোমাদের জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদটা একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদ বিষয়টা তোমাদের একটু জেনে রাখতে হবে। আমি অঙ্ক ডাইরেক্ট করাচ্ছি না, জাস্ট একটু তোমাদের রিক্যাপ করিয়ে দিচ্ছি বা মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? যৌগিক ভেদ অলরেডি আমি কনসেপ্ট ভিডিওতে বলেছি, তাও একবার জাস্ট খুব স্লাইড একটা ব্রিফ আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি। ধরো তিনটে যদি চলরাশি হয়, একটা চলরাশি হচ্ছে এক্স, একটা চলরাশি হচ্ছে ওয়াই, আর একটা চলরাশি হচ্ছে জেড, ঠিক আছে? তিনটে চলরাশি যদি আমরা নিয়ে থাকি, তাহলে এরা যদি পরস্পর যৌগিক ভেদে থাকে তাহলে আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে এক্স ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই জেড, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ এক্স অপর দুটো চলরাশি দুটোর গুণফলের সাথে সরল ভেদে অবস্থান করে। তাহলে কি বললাম? যে এক্স অপর দুটি, ঠিক আছে, অপর দুটি চলরাশির গুণফলের, ঠিক আছে, গুণফলের সাথে সরল ভেদে অবস্থান করে, ঠিক আছে? সরল ভেদে অবস্থান করে। সরল ভেদে অবস্থান করে। তো এটাই হচ্ছে আমাদের যৌগিক ভেদের অবস্থান, মানে জাস্ট কনসেপ্ট, ঠিক আছে? তোমরা অলরেডি জেনেছো, কনসেপ্ট ভিডিওতে আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়েছি যে এক্স যদি অপর দুটো চলরাশির সাথে সরল ভেদে অবস্থান করে অপর দুটি চলরাশির গুণফলের সাথে সরল ভেদে অবস্থান করে, তাহলে আমরা বলবো এরা জয়েন্ট ভেদে আছে বা জয়েন্ট ভ্যারিয়েশনে আছে বা যৌগিক ভেদে অবস্থান করে। এবার তোমরা বলতে পারো যে স্যার এখানে কি শুধু এক্স, এটা তোমাদের এই কম্বিনেশনও থাকতে পারে, ওয়াই ভ্যারিয়েশন এক্স জেড হতে পারে, অথবা জেড ভ্যারিয়েশন কি হয়ে যাবে, দ্যাট ইজ এক্স ওয়াই বা এক্স ওয়াই হতে পারে, ঠিক আছে? এই কম্বিনেশনেও কিন্তু যৌগিক ভেদটা গঠিত হতে পারে, ঠিক আছে? শুধু এক্স নয়, মানে যে কোনো একটা চলরাশি যদি অপর দুটো চলরাশির গুণফলের সাথে সরল ভেদে অবস্থান করে, তাহলে আমরা চলরাশিগুলোকে বলবো
জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদে অবস্থান করছে। কম্বিনেশনটা এরকম হতে পারে এক্স ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ওয়াই জেড, অথবা ওয়াই ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু এক্স জেড, অথবা জেড ইজ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু এক্স ওয়াই, অর্থাৎ এই কম্বিনেশনও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই এবং জেড এর সাথে যৌগিক ভেদে আছে, এখানে ওয়াই এক্স এবং জেড এর সাথে যৌগিক ভেদে আছে, এবং এখানে জেড এক্স এবং ওয়াই এর সাথে যৌগিক ভেদে অবস্থান করছে। তো এটাই হচ্ছে আমাদের যৌগিক ভেদের একটা ব্রিফ কনসেপ্ট, যেটা অলরেডি আমি তোমাদের কনসেপ্ট ভিডিওতে গুছিয়ে গাছিয়ে বলেছিলাম ওখানে। ঠিক আছে, তো যেহেতু আমরা আজকের ক্লাসের সেগমেন্টটা আমি এই যৌগিক ভেদের ওপর ভিত্তি করে অঙ্কগুলো সলভ করাবো, তাই আমি তোমাদের কিন্তু একটু স্লাইড মেমোরাইজ করে দিলাম করে। ঠিক আছে, সো দিস ইজ জয়েন্ট ভ্যারিয়েশন। ওকে, বোঝা আছে ব্যাপারটা? তো আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কটা আছে কোশ্চেন নাম্বার 8। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কি আছে বোর্ডে, যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করেন, তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবেন। ঠিক আছে, তো এখানে আমাদের অঙ্কটা দিয়েছে কোশ্চেন নাম্বার 8, যে 15 জন কৃষক 22 দিনে 18 বিঘা জমি চাষ করেন, তবে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে অঙ্কটা এইভাবে আমাকে দিয়েছে। তাহলে আমি এখানে কি করব, দেখো যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে। ঠিক আছে, এটা হচ্ছে যৌগিক ভেদের প্রথম অঙ্ক। তাহলে এখানে কি লিখবো, যে ধরি একটু লিখে করতে হবে এগুলো অঙ্কগুলো, আর করানোর সাথে সাথে তোমরা একটু তাড়াতাড়ি করে নোট করে নেবে, কারণ আমাকে বোর্ড মুছে অঙ্কটা করতে হবে, কারণ আমার বোর্ডের স্পেসটা প্রথমত কম, আর দ্বিতীয়ত অঙ্কটার জন্য একটু জায়গা লাগবে। ঠিক আছে, ধরি কৃষক সংখ্যা হয়ে যাচ্ছে, কৃষক সংখ্যা এরকম লিখে নেবে এখানে। ঠিক আছে, কৃষক সংখ্যা ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এ লিখছি। ঠিক আছে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি লিখতেই হবে। কৃষক সংখ্যা ক্যাপিটাল এ, তারপরে হচ্ছে যে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারেন। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কি জমির পরিমাণ, জমির পরিমাণ জমির পরিমাণটা লেখা হচ্ছে বি। ঠিক আছে, ক্যাপিটাল বি, তোমরা এক্স ওয়াই জেড লিখতে পারো, অসুবিধা নেই। আর লাস্ট হচ্ছে দিন সংখ্যা, 3 নম্বর হয়ে যাচ্ছে দিন সংখ্যা, দিন সংখ্যাটাকে আমরা সি ধরছি। ঠিক আছে, তাহলে আমরা কৃষক সংখ্যাটাকে এ, জমির পরিমাণটাকে বি, আর দিন সংখ্যাটাকে সি ধরছি। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো অঙ্কটা আমাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। প্রথম ক্ষেত্রে লেখো, এইভাবেই কিন্তু অঙ্কগুলো তোমরা সলভ করবে। ঠিক আছে, যৌগিক ভেদ থেকে যখন কোনো অঙ্ক দেবে, আর 3 মার্কসের কিন্তু একটা অঙ্ক পরীক্ষা দেবে, 3 মার্কসের কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় এখান থেকে দেয়। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে মাথায় রাখবে কোনো যেটা আমাকে বের করতে বলছে তার সাথে আমাকে সম্পর্কটা স্থাপন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, যে প্রথমে ধরো হচ্ছে আমরা কৃষক সংখ্যা, ঠিক আছে, কৃষক সংখ্যার সাথে দিন সংখ্যার আমরা সম্পর্ক স্থাপন করছি। ঠিক আছে, তাহলে জমির পরিমাণ এইভাবে লিখে করবে। ঠিক আছে, জমির পরিমাণ স্থির থাকলে, জমির পরিমাণ স্থির থাকলে কৃষক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে দিন সংখ্যা কিসে থাকবে, দেখো জমির পরিমাণটা আমরা স্থির রাখছি, তাহলে কৃষক সংখ্যা অলওয়েজ জোন আর দিনের মধ্যে সবসময় একটা ব্যস্ত সম্পর্ক থাকে, তাই তো? তাহলে জমির পরিমাণটা মানে বিকে স্থির রাখছি, তাহলে এ আর সি এর মধ্যে সম্পর্কটা হবে হচ্ছে ব্যস্ত ভেদ, তাই তো? তাহলে দিন সংখ্যা পরস্পর, জাস্ট এইভাবে লিখবো কিন্তু। ঠিক আছে, পরস্পর ব্যস্ত ভেদে থাকে। ঠিক আছে, পরস্পর কি ভেদে থাকে, ব্যস্ত ভেদে থাকে, পরস্পর ব্যস্ত ভেদে থাকে। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে কি লিখেছি, জমির পরিমাণ স্থির থাকলে কৃষক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর কি ভেদে থাকে, ব্যস্ত ভেদে অবস্থান করে। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে এবার লিখবো কি, দেখো যে সুতরাং
মাথায় রাখতে হবে যে আমরা এখানটায় একটা জিনিস মাথায় রাখো যে এখানটায় একটা কাজ করতে হবে কি, তাহলে আমরা লিখবো এখানে কি দেখো যে সি, সি লিখবো কেন, কারণ আমাকে সিটা বের করতে হবে, মাথায় রাখতে হবে এখানে সিটা আমাকে আগে রাখতে হবে, ঠিক আছে, কারণ আমাকে সিটা বের করতে হবে। দেখো প্রশ্নে বলেছি যে কত দিনে চাষ করতে পারবে, কত দিনে চাষ করতে পারবে, তাহলে দিন সংখ্যাটা আমরা সি ধরেছি, তাই সিটা আমরা আগে রাখবো। তাহলে সি ইনভার্স ভ্যারিয়েশন টু কার সাথে সম্পর্ক তৈরি করছে, ব্যস্ত সম্পর্ক, ব্যস্তবের কৃষক সংখ্যার সাথে, তাহলে এটা হবে সি ইনভার্স ভ্যারিয়েশন টু 1/a। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, সবার কাছে ক্লিয়ার হলো? যেহেতু আমাকে সিটা বের করতে হবে তাই সিটা আমরা আগে রাখছি, যেটা বের করতে দেবে সেটাকে আমরা আগে রাখবো। মাথায় রাখতে হবে যে সিটা আমরা আগে রাখছি, তার রিজনটা হচ্ছে আমাকে সিটা বা দিন সংখ্যাটা বের করতে হবে, আর দিন সংখ্যাটা আমরা সি দিয়ে ইন্ডিকেট করেছি, তাই সিটা যেহেতু কৃষক সংখ্যার সাথে ব্যস্ত ভেদে রয়েছে তাই আমরা লিখছি সি ইনভার্স ভ্যারিয়েশন টু 1/a। এখানে পাশে লিখে দিতে হবে হচ্ছে যখন এইগুলো কিন্তু না লিখলে অঙ্ক পুরোই কেটে দেওয়া হবে বা নাম্বার কেটে দেওয়া হবে, ঠিক আছে, এগুলো ম্যান্ডেটরি। যখন কি স্থির হবে, বি স্থির লিখে দেবে কোণে, বি স্থির বা বি ধ্রুবক, ওকে, এইটা লিখে দিতে হবেই, ঠিক আছে, বোঝা যাচ্ছে এইটুখানি? তাহলে সি ইনভার্স ভ্যারিয়েশন টু 1/a এইটুখানি লিখে দাও। এবার দ্বিতীয় ক্ষেত্রে লেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো প্রথমে আমরা কৃষক সংখ্যার সাথে দিনের সম্পর্ক, এবার জমির পরিমাণ আর দিন সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপন করব, ঠিক আছে, যেটা আমাকে বের করতে হবে, যেটা আমাকে বের করতে দিয়েছে, আমাকে তাহলে এখানে দিন সংখ্যা বের করতে দিয়েছে আর দিন সংখ্যাটাকে আমরা সি ধরেছি, তাহলে অপর দুটো হচ্ছে, একটা হচ্ছে কৃষক সংখ্যা এ আর আরেকটা হয়ে যাচ্ছে জমির পরিমাণ হচ্ছে বি। তাহলে একবার আমরা কৃষক সংখ্যার সাথে সম্পর্ক স্থাপন করব আর একবার আমরা জমির পরিমাণের সাথে সম্পর্ক স্থাপন করব। তো অলরেডি আমরা প্রথমটা ক্লিয়ার করেছি, ব্যস্ত সম্পর্ক হচ্ছে, এবার জমির পরিমাণের সাথে দিন সংখ্যার সম্পর্ক কি হবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে জমির পরিমাণ বাড়লে দিন সংখ্যাও বাড়বে, কারণ কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে ডেফিনেটলি দিন সংখ্যাও বাড়ে, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি জমির পরিমাণ এবং দিন সংখ্যা পরস্পর সরল ভেদে অবস্থান করে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? কাজের পরিমাণ বাড়লে আমার সময়টাও লাগবে বেশি, তাই আমরা বলতে পারি এখানে, তাহলে কি লিখবো যে কৃষক সংখ্যা, ঠিক এইভাবে কিন্তু কথাগুলো তোমাদের গুছিয়ে গেছে লিখতে হবে। কৃষক সংখ্যা স্থির থাকলে কৃষক সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক হবে, সরল মধ্যে বা দিন সংখ্যা পরস্পর সরল ভেদে রয়েছে, ঠিক আছে, এটা লিখে দাও, সংখ্যা পরস্পর সরল ভেদে থাকে, ঠিক আছে, সরল ভেদে থাকে, এইগুলো কথাগুলো কিন্তু লিখতে হবে। তাহলে কৃষক সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণ এবং দিন সংখ্যা পরস্পর কি ভেদে থাকে, সরল ভেদে থাকে, ঠিক আছে। তাহলে এখানে জমির পরিমাণ আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে জিনিসটা, তোমরাও করে নেবে এরকম, তাহলে সুবিধা হবে। তাহলে জমির পরিমাণ এবং দিন সংখ্যা পরস্পর সরল ভেদে থাকে, তাহলে সুতরাং আমরা লিখবো কি একইভাবে আমরা দিন সংখ্যাটা আগে রাখবো, কারণ আমাকে দিন সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে সি ডাইরেক্ট ভ্যারিয়েশন টু বি, এটা মাথায় রাখতে হবে, যেটা আমাকে বের করতে দেবে সেটা আমরা আগে রাখবো। এখানে পাশে কথাটা লিখে দাও, যখন কি হবে, কোনটা স্থির ছিল, এ স্থির বা এ হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, অর্থাৎ কৃষক সংখ্যা হচ্ছে স্থির বা ধ্রুবক, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, যখন এ হচ্ছে স্থির, বোঝা যাচ্ছে এইটুখানি? আচ্ছা, তো এবার আমরা কি করব দেখো, যে এখানে এবার কি লিখবো, যে সুতরাং যৌগিক ভেদের উপপাদ্যানুসারে, এটা লিখে নাও ওখানে, উপপাদ্যানুসারে, ঠিক এইভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, উপপাদ্য অনুসারে
সারে আমরা লিখতে পারি কি, দেখো দুটোকে জয়েন করো, তাহলে সি আমরা লিখতে পারি কি, সি ভ্যারিয়েশন সাইন, সি ভ্যারিয়েশন সাইন, ওপরে বি চলে যাবে, ওপরে বি চলে যাবে, আর নিচে চলে আসবে হচ্ছে এ, তাই তো দুটোকে আমরা একসাথে জয়েন্ট করলাম, ঠিক আছে, সি ভ্যারিয়েশন 1/a অ্যান্ড সি ভ্যারিয়েশন বি, তাহলে দুটোকে একসাথে জয়েন্ট করলাম, যৌগিক ভেদের উপপাদ্য আমাকে তাই বলছে যে কোনো একটা চলরাশিকে আমরা দুটোর সাথে আমরা কম্বাইন যখন করি তখন সেটা যৌগিক ভেদে হয়ে যায়। তাহলে এখানটায় যেহেতু এটা সি এর সাথে ব্যস্ত ভেদে আছে, এখানে বিটা যেহেতু সি এর সাথে সরল ভেদে আছে, তাই আমরা এইভাবে লিখলাম সি ভ্যারিয়েশন বি বাই এ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। পাশে এই কথাটা লিখে দিতে হবে এখানে, যখন যখন কি হবে, বি এবং এ, বি এবং এ উভয় পরিবর্তনশীল, ভীষণ ইম্পর্টেন্ট এটা, পরিবর্তনশীল বা চেঞ্জ হবে, ধ্রুবক নয় কিন্তু এখানে, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। যখন উভয় পরিবর্তনশীল, তাহলে আমরা এখানে লিখলাম কি, যখন দুটোকে কম্বাইন্ড করলাম তখন দেখা যাচ্ছে কি যে বি এবং এ উভয় পরিবর্তনশীল, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে এই সাইডটা আমরা মুছে দিলাম কোণে, তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কৃষক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্তভেদ সম্পর্ক স্থাপন করলাম, তারপরে আমরা জমির পরিমাণ এবং দিন সংখ্যার মধ্যে সরলভেদ সম্পর্ক স্থাপন করলাম, তারপর যৌগিক ভেদের উপপাদ্যানুসারে কি হয় যে সি ভ্যারিয়েশন সাইন বি বাই এ, যখন বি এবং এ উভয় পরিবর্তনশীল বা উভয় চেঞ্জ হচ্ছে তখন তারা ধ্রুবক থাকছে না। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ওকে, তো এবার আমরা করব কি, দেখো যে এবার দেখো যে এখান থেকে আমরা কি পাবো, দেখো যে এই সাইনটাকে তোলবার জন্য আমরা পাবো কি, দ্যাট ইজ সি ইজ ইকুয়ালস টু কত হবে, দ্যাট ইজ কে ডট বি বাই এ, তাই তো, বি বাই ক্যাপিটাল এ, ঠিক আছে। এখানে পাশে লিখে দেওয়া হচ্ছে, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাগুলো কিন্তু আমি বলেছি লিখতে, ঠিক আছে, কারণ এইগুলো কিন্তু স্কিপ কেউ করবে না ভেদের অঙ্কে, স্পেসিফিকভাবে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দেবো ওখানে, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দেবো। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে এইটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দেবো, কারণ এটা আমার ভ্যারিয়েশন কনস্ট্যান্টটাকে আমরা ইউজ করেছি, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এবার বলেছে দেখো যে 15 জন কৃষক 5 দিনে 800 বিঘা জমি চাষ করেন। তাহলে প্রথম ক্ষেত্রে, তাহলে সুতরাং কেস 1, এবারে চলে আসা হচ্ছে কেস 1-এ আমরা কি দেখতে পাচ্ছি যে 15 জন কৃষক, তাহলে ক্যাপিটাল এটা আমরা ধরেছিলাম হচ্ছে কৃষক সংখ্যা, তাহলে এ ইজিক্যালস টু কত হচ্ছে 15 কমা দিয়ে, তারপরে আমরা ধরেছিলাম জমির পরিমাণটা বি, তাহলে বি এখানে কত আছে প্রথম ক্ষেত্রে, তাহলে বি ইজ ইকুয়ালস টু হচ্ছে দেখো 18 কমা দিয়ে, আর এখানে সিটা হচ্ছে দিন সংখ্যা, তাহলে সি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 5 দিন, তাই তো 5, ঠিক আছে। সুতরাং 1 নং এই মানগুলোকে আমরা 1 নংয়ে বসিয়ে দেব সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে, ঠিক আছে, আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো ওখানে। ওকে, তাহলে এখানে এর মানটা কত হচ্ছে, সি হচ্ছে 5, বসিয়ে দাও এখানে, সি হচ্ছে 5 ইজ ইকুয়ালস টু কে ডট বি কত, এখানে বি হচ্ছে 18 বাই, আর এ কত হচ্ছে 15। এবার কাটাকুটি করো এখানে, তাহলে কত হবে 3 6 18 আর 3 5 15, তাই তো। আমরা 3 দিয়ে কাটলাম, 3 6 18, 3 5 15, এবার 5 5 25, তাহলে 25/6 হবে। আমি একটু ডাইরেক্ট করেছি, আর কে ইজ ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 5 5 25 কোনাকুনি, আর 6টার দিকে আসলে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে কে এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে 25/6। তাহলে এটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েশন কনস্ট্যান্টের মান 25/6। এইটুখানি বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এবার চলে আসো কেস 2-তে, আমরা কি পাচ্ছি দেখো, কেস 2-তে আমরা কি পাচ্ছি দেখো, বলেছে তাহলে 10 জন কৃষক, তাহলে এখানটায় কৃষকটা আমরা এ ধরেছি, তাহলে এ ইজ ইকুয়ালস টু 10 কমা দিয়ে 12 বিঘা জমি, তাহলে বি এখানে কত, বি এখানটায় হচ্ছে 12, আর সিটা আমাকে বের করতে হবে, কিন্তু আমি ভ্যারিয়েশন কনস্ট্যান্টটা এখানে পেয়ে বসে আছি, দ্যাট ইজ কে ইজ ইকুয়ালস টু 25/6, ঠিক আছে। সুতরাং
একইভাবে আবার 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি দেখো, তাহলে একইভাবে আমরা এই মানগুলোকে 1 নং এ বসিয়ে দেবো। তাহলে আমাকে এখানে সিটা বের করতে দিচ্ছে, তাহলে সি ইজ ইকুয়ালস টু কে, কে এর মানটা কত 25/, একদম সিম্পল, জাস্ট অঙ্কগুলো ভালো করে বোঝো তোমরা। 25/6 ইন্টু বি কত, এখানে বি দিয়ে দিয়েছে 12 বাই, আর এ কত হচ্ছে 10, তাই তো, এ হচ্ছে 10। তাহলে 6 2 12, 5 দিয়ে কাটাকুটি করো, 5 5 25 আর 5 2 10, তাই তো, 5 2 10, তাহলে 2 2 কেটে যাচ্ছে। তাহলে সি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 5, তাহলে সি এর মান কত বেরিয়েছে আমাদের 5 দিন, তাই তো, ঠিক করলাম এটি। তাহলে 25/6 আর এটা হয়ে যাচ্ছে কত 10 জন লোক 12 বিঘা জমি, তাই তো। তাহলে জমির পরিমাণ হচ্ছে 12, তাহলে 12/10, তাহলে এখানে কত হচ্ছে 6 2 12, 6 2 12, আর এখানে 5 2 10 আর 5 5 25, তাহলে 2 2 কাটছে, তাহলে সি হচ্ছে 5 দিন। ওকে, অ্যান্সারটা চেক করে নেবো তোমরা। তাহলে আমাদের এখানে বলেছে যে কত দিনে জমিটি চাষ করতে পারবেন, সুতরাং তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমরা বের করলাম নির্ণেয় দিন সংখ্যা, এটা কিন্তু আমরা কমপ্লিটলি যৌগিক ভেদ প্রয়োগ করে করলাম, ঠিক আছে। নির্ণেয় দিন সংখ্যা কত হবে 5 দিন, ব্যাস এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করব, ঠিক এইভাবে, কোনো এক্সট্রা কিছু বাড়তি কিছু লিখবে না, আর কিছু এখানে এক্সক্লুড করবে না বা বাইরে পাঠিয়ে দেবে না, যেটা লেখা আছে যেভাবে আমি অঙ্কটা সলভ করলাম ঠিক সেইভাবেই তোমরা কিন্তু অঙ্কটা সলভ করবে। এই একটা অঙ্ক তোমরা দেখে গেলে যৌগিক ভেদ থেকে এরকম টাইপের যত অঙ্ক দেবে তোমরা আশা রাখি তোমরা সলভ করতে পারবে, ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা লেখালেখি কিন্তু এইভাবে করতে হবে, এর বাইরে কিছু এক্সট্রা মানে ইনক্লুড করবে না বা এক্সক্লুডও করবে না বা বাদও দেবো না, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা সলভ করব। ওকে, তো যৌগিক থেকে আমরা পরবর্তী অঙ্কটা করব, কোশ্চেন নাম্বার 9, এক্সারসাইজ 13। অঙ্কটা কি আছে বলছে দেখো, বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। আমার বোর্ডের স্পেসটা একটু কম আছে বলে আমি অঙ্কটা কিন্তু পুরোটা লেখাইনি, তো তোমরা একটু বই থেকে দেখে নাও। বলছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে রয়েছে, ঠিক আছে। বলছে 1.1.2, এবং 2.1.2 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, তাহলে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত নির্ণয় করো। এখানে বলেছে ধরি গলানোর আগে এবং পরে আয়তন একই থাকে, ঠিক আছে। বলছে যে 3টে গোলক এরকম ধরো, 3টে এরকম গোলক এরকম ধরে গলিয়ে 3টে গোলক গলিয়ে এরকম একটা বড় নিরেট গোলক বানানো হয়েছে বা সলিড একটা স্ফিয়ার বানানো হয়েছে। বলেছে তার ব্যাসের দৈর্ঘ্যটা কত, তাহলে ব্যাসের দৈর্ঘ্য জানতে গেলে তার আগে আমাকে ব্যাসার্ধটা জানতে হবে, তাই তো। বলেছে ধরি ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে এই 3টে গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে এই 3টে গোলক নিরেট গোলক অবশ্যই, এবং এই 3টে নিরেট গোলককে গলিয়ে আমি একটা বড় গোলক বানালাম। এই বড় গোলকটার আমাকে ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, যেখানে ব্যাসের দৈর্ঘ্য জানতে গেলে আমাকে বের করতে হবে তার ব্যাসার্ধটা কত, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা এখানটায় কি করে করবো দেখো, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে ধরি খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা স্টার দিয়ে দিলাম কোণে, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু ভিভিআই পরীক্ষার জন্য, ভিভিআই 3 নম্বরের জন্য। ওকে, তাহলে ধরি গোলকটির আয়তন কত হবে, গোলকটির আয়তন হয়ে যাচ্ছে, আমরা ধরছি হচ্ছে ভি, ক্যাপিটাল ভি, ঘন একক কথাটা লিখতে হবে, ঠিক আছে, কারণ আমরা এখানটায় ঘন একক কথাটা লিখবো, ঠিক আছে, ঘন একক। ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধটা আমরা ধরছি হচ্ছে ক্যাপিটাল আর, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর একক, ঠিক আছে। তাহলে গোলকটার আয়তন ভি ঘন একক আর ব্যাসার্ধ হচ্ছে আর একক। এবারে বলেছে কি যে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি কি, প্রশ্নানুসারে
প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি ক্যাপিটাল ভি, যেহেতু সরল ভেদে আছে তাই আমরা লিখছি ভি ডাইরেক্ট ভ্যারিয়েশন টু তার ব্যাসার্ধের ত্রিঘাত মানে পাওয়ার 3, তাহলে আর কিউব। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? ওকে, তাহলে আমরা লিখলাম কি ভি ডাইরেক্ট ভ্যারিয়েশন টু ক্যাপিটাল আর কিউব। কেন? কারণ গোলকটার আয়তনটা, এই যে গোলকটার আয়তনটা, এই আয়তনটা তার ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরলভেদে রয়েছে, ঠিক আছে। দিস ইমপ্লাইজ, অথবা ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু, আমরা কত লিখবো? আর আর লিখবো না এখানটায়, কারণ আর ইনক্লুড আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে কে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইন্টু আর কিউব, ঠিক আছে। এখানে পাশে লিখে দেওয়া হচ্ছে, পাশে লিখে দিচ্ছে হচ্ছে কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। এই কথাগুলো কিন্তু সব অঙ্কের ক্ষেত্রেই ম্যান্ডেটরি, ঠিক আছে। তাহলে কে হয়ে যাচ্ছে এখানে আমাদের, কে হয়ে যাচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। তো এবার কি বলছে দেখো, যে এই গোলকটা গলিয়ে বলছে যে 3টে গোলক আছে, বলছে যে 1.1 2 মিটার, 2 এবং 2.2 1 মিটার, 2.1 2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, ব্যাস বলেছে 3টে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে কি লিখবো, যে প্রথম গোলকের ক্ষেত্রে, প্রথম গোলকটির ব্যাস হচ্ছে তোমার কত দিয়ে দিয়েছে প্রশ্নে, ব্যাস ইজ ইকুয়ালস টু কত বলেছে? ব্যাস বলেছে হচ্ছে 1.1 2 মিটার। এখানে লেখা হচ্ছে 1.1 2 মিটার, যথাযথ লিখতে হবে, কেউ এক্সট্রা কিছু লিখতে যাবে না। তাহলে কত হচ্ছে এটা? 2 অক্ষে 2, 3 2 মিটার, ঠিক আছে, 3 2 মিটার। তাহলে ব্যাসার্ধ কত প্রথম গোলকটার? ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? তাহলে 3 2কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাই, তাহলে হবে 3 4 মিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 4 মিটার। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, 3 4 মিটার। ওকে, তাহলে এখানে সুতরাং আয়তন কত হবে? তাহলে আয়তনটা আমরা বের করতে পারি। তাহলে সুতরাং আয়তন, এটাকে আমরা V1 ধরছি, ঠিক আছে। আয়তন কত হবে? দ্যাট ইজ, এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ কে ডট 3/4 তার হোল কিউব, এত ঘন একক। এখানে লিখে দেওয়া হচ্ছে এত ঘন একক, আর পাশে লিখে দেওয়া হচ্ছে 1 নং থেকে, 1 নং থেকে। এগুলো কিন্তু লিখে দিতে হবে, কারণ আমরা 1 নংয়ের শর্তটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এখানে আয়তনটা বের করেছি, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে প্রথম গোলকটার আয়তন কত হবে? আমরা V1 ধরছি, তাহলে আমরা 1 নং থেকে পাই, তাহলে কে ডট আর কিউব বলেছে এখানে, তাহলে আর এর মানে এখানে 3 4 তার হোল কিউব, এত ঘন একক, এরকম রেখে দাও। ওকে, এবার দ্বিতীয় গোলকের ক্ষেত্রে দেখো, তাহলে দ্বিতীয় গোলকটির, এবার লিখবো কি, যে দ্বিতীয় গোলকটির আমরা ব্যাস দিয়ে দিয়েছে কত? ব্যাস হয়ে যাচ্ছে সমান 2 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? এরকম লিখে লিখে করবে, ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু 2/2 সমান 1 মিটার, তাই তো, 1 মিটার। তাহলে আয়তন কত হবে? সুতরাং আয়তন, এটাকে আমরা V2 ধরছি, ঠিক আছে, V2 ধরছি। সেই একইভাবে আমরা 1 নং থেকে পাবো কি, দ্যাট ইজ কে ডট 1 হোল কিউব ঘন একক, একইভাবে পাশে লিখে দেবে 1 নং থেকে পাই, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। আর তৃতীয় গোলকটির ক্ষেত্রে কত হবে দেখো, তৃতীয় গোলকটির ক্ষেত্রে তৃতীয় গোলকটির ব্যাস দিয়েছে কত? তৃতীয় গোলকটির ব্যাস
সমান সমান কত দিয়ে দিয়েছে? তৃতীয় গোলকটার ব্যাস, তৃতীয় গোলকটার ব্যাস দিয়ে দিয়েছে 2.1/2 মিটার। ঠিক আছে, 2.1/2 মিটার। তাহলে কত হচ্ছে এটা? 2 দুগুণে 4, 5/2 মিটার। ওকে, 5/2 মিটার। ওকে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু কত হবে? ডেফিনেটলি 5/4 হয়ে যাবে। পরিষ্কার যেন ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাই, তাহলে এটা হবে 5/4 মিটার। ঠিক আছে, সুতরাং আয়তন কত হবে তৃতীয় গোলকটির? আয়তনটাকে আমরা V3 দিয়ে ডিনোট করছি। আয়তন V3 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়ালস টু কত হবে? K ডট 5/2 তার হোল কিউব। ঠিক আছে, 5/2 তার হোল কিউব। এত ঘন একক লিখে দাও, ঘন একক। তাহলে এটা গেলো আমাদের বেসিক জিনিস। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় গোলকের পার্সপেক্টিভে আমরা আয়তন বের করলাম V2, তৃতীয় গোলকের পার্সপেক্টিভে আমরা আয়তন বের করলাম এটা। ঠিক আছে, এবার এই তিনটে আয়তনের সমষ্টির সমান হবে, তিনটে পার্সপেক্টিভে আমরা আয়তনটা পাবো হচ্ছে কত? বড় গোলকের আয়তন। ঠিক আছে, জাস্ট ওপরটা লিখে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি। ওকে, এগুলো মুছে দিচ্ছি, আমাদের দরকার নেই আর। ওকে, তাহলে এবার দেখো কি বলেছে, যে তিনটে বলছে যে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। বলছে তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে কি লিখবো? যে গোলক তিনটি গলিয়ে, গোলক, এই কথাগুলো কিন্তু লিখতে হবে। ঠিক আছে, গোলক তিনটি গলিয়ে নিরেট গোলক, নিরেট গোলক বানানো হয়, নিরেট গোলক বানানো হয়। অর্থাৎ গোলক তিনটির আয়তনের সমষ্টি, এই স্টেটমেন্টটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আয়তনের সমষ্টি, আয়তনের সমষ্টি, আয়তনের সমষ্টি বড় গোলকটির আয়তনের সমান হবে। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার? তাই তো দেখো, নিরেট গোলকটির এখানে বলেছে যে গলানোর আগে এবং পরে আয়তনটা কিন্তু সেম থাকে। ঠিক আছে, প্রশ্ন পরিষ্কার বলেই দিয়েছে। তাহলে আমরা বলতে পারি গোলক তিনটির যে আয়তন যদি যোগ করি, তাহলে আমরা বড় গোলকটার যে আয়তনটা পাই সেটা তার সাথে ইকুয়াল হয়। তাই লিখেছি গোলক তিনটি গলিয়ে নিরেট গোলক বানানো হয়। অর্থাৎ গোলক তিনটির আয়তনের সমষ্টি সমান বড় গোলকটির আয়তনের সমান। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে এটা? সুতরাং বা প্রশ্ন অনুসারে দেখো, এটা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? তাহলে তিনটে গোলকের আয়তনের সমষ্টি ইজিক্যাল টু হবে হচ্ছে বড় গোলকের আয়তনের সমষ্টি। তাই তো? তাহলে এখানে তিনটে গোলকের আয়তন কত হবে? দেখো, প্রথম গোলকের আয়তনটা ছিল হচ্ছে আমাদের কে ডট, বা ঠিক আছে লেখা হচ্ছে কে ডট 3/4 তার পরিধি প্লাস দ্বিতীয় গোলকের আয়তন হচ্ছে কে ডট 1/2 প্লাস, আর তৃতীয় গোলকের আয়তন হচ্ছে কে ডট 5/, এটা 2, এটা 4 হবে। ঠিক আছে, 5/4 হবে, কারণ 2 দুগুণে 4, 5, 5/2, তাহলে 5 মিটার, তাহলে এটা 5/4, এটা হবে হচ্ছে আর, তো তাহলে এটা 5/4 হবে। ঠিক আছে, তাহলে 5/4 তার হোল কিউব ইজ ইকুয়ালস টু, এবার হচ্ছে আমাদের বড় গোলকটার আয়তন কত হবে? বড় গোলকটার আয়তনটা ছিল হচ্ছে দ্যাট ইজ ক্যাপিটাল ভি, দ্যাট ইজ কে ডট আর তার হোল কিউব। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে তিনটে গোলকের আয়তনের সমষ্টি সমান হচ্ছে বড় গোলকটার বা নিরেট গোলকটার আয়তন। তাহলে প্রথম গোলকের আয়তন এটা, দ্বিতীয় গোলকের আয়তন এটা, তৃতীয় গোলকের আয়তন এটা, দ্যাট ইজ ইকুয়ালস টু বড় গোলকের আয়তন। এবার এখান থেকে কে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে,
তাহলে কেটাকে কমন নাও, তাহলে এটা কত হবে 27/64 হবে এটা, প্লাস 1 প্লাস, আর এখানেও তাই, দ্যাট ইজ 125/64, তাই তো, দ্যাট ইজ ইকুয়ালস টু কে ডট ক্যাপিটাল আর কিউব। ওকে, তাহলে এখান থেকে কে কে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে। এবার যদি আমরা লসাগু করি তাহলে এটা হবে কত 64, তাহলে উপরে 27 প্লাস 64 প্লাস 125 ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা, অর লিখে দাও এখানে। ওকে, তাহলে এই সাইডটা মুছে দিচ্ছে। তাহলে এখানটায় চলে আসো ওখানে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 27, তাহলে 5 আর 9, 9 আর সাথে হচ্ছে 16, 6 হাতে 1, 3, 3 আর 6, 9, 9 আর 2, 8, তাই তো, ঠিক করছি তো আমি। তাহলে 5, 9, 16 হাতে 1, হাতে 1, 2, 2, 3, 3, 9, 9, 11, 1, তাই তো, 11, 1 হাতে 1, 2, মানে 216 হবে, 216/64, দ্যাট ইজ ইজিক্যালস টু ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, তাহলে আর কত হয়ে যাচ্ছে, তাহলে আর ইজ ইকুয়ালস টু কিউব রুট অফ 216/64, তাই তো, 216/64, তাই তো। তাহলে আর ইজ ইকুয়ালস টু কত হবে, 216 কিউব রুট করলে হয় 6, আর এখানে আমরা 4-এর এটা 4 হয়ে যাচ্ছে, তাহলে গুণ করো, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে আমরা বড় নিরেট গোলকটার ব্যাসার্ধ কত পাচ্ছি 3/2, তাই তো, 3/2 আমাকে চেয়েছে হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য কত। ঠিক আছে, সুতরাং নিরেট গোলকটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস সমান কত হবে, ব্যাসার্ধ ইন্টু 2, ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে কত হবে 3 মিটার। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের কোশ্চেন নাম্বার 9-এর সলিউশন। তাহলে বড় যে নিরেট গোলকটা আমরা পেলাম তার ব্যাস হচ্ছে 3 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাস হয়ে যাচ্ছে 3 মিটার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের কোশ্চেন নাম্বার 9-এর সলিউশন। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, তো ভালো করে তোমরা দেখো, বোঝো। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল হলে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। ওকে, আর যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য। ঠিক আছে, যেভাবে আমি করালাম এটা 100% শিওর এই অঙ্কটা পরীক্ষার জন্য, তাই ভালো করে অঙ্কটা তোমরা কিন্তু শেখো। ঠিক আছে, ওকে। তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। তো এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমি অঙ্কটা পুরোটা নোট করিনি ওখানে বোর্ডের মধ্যে, কারণ আমার বোর্ডের স্পেসটা কম। তো অঙ্কটা টুকলে তোমার অলরেডি অর্ধেকটা জায়গা খেয়ে নেবে কোণে। তো অঙ্কটা কী আছে বলছে দেখো, যে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ বা একটি অংশ x এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশটি x স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় হবে এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে কি বলছে, যে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের একটি অংশ x এর সঙ্গে সরলভেদে রয়েছে। তাহলে আমরা ধরছি এখানে মোট যে ব্যয়টা হয়েছে তার একটা অংশ হচ্ছে x এর সাথে সরলভেদে রয়েছে, আর অপরটা অংশ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে সরলভেদে রয়েছে, বা এইভাবে পরিবর্তিত হয়। মোট যে খরচটা হয়েছে, ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি মোট খরচ হয় সমান কত টাকা। আমরা ধরছি এখানে এক্স ধরতে পারবো না, তো আমরা ধরছি এখানে ওয়াই টাকা ধরছি। ঠিক আছে, আমরা ধরছি ওয়াই টাকা। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা, মোট খরচ হয়েছে ওয়াই টাকা, এবং মোট খরচের
খরচের দুটি অংশ ঠিক আছে, যত টাকা খরচ হয়েছে কূপটা খনন করছে তার দুটো অংশ, তাহলে দুটো অংশ আমি ধরছি, একটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে স্মল এ, আরেকটা অংশ হচ্ছে স্মল বি, ঠিক আছে, এত এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বা প্রশ্নানুসারে আমরা কি লিখবো, বলছে দেখো যে একটা অংশ বলছে যত টাকা খরচ হয়েছে তার একটা অংশ বলছে এক্স এর সাথে সরল বেঁধে রয়েছে, তাহলে একটা অংশ আমরা এ ধরেছি, তাহলে এ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু বি, ডাইরেক্ট ভ্যারিয়েশন টু কত হবে এক্স, তাই তো, এক্স এর সাথে সরল বেঁধে রয়েছে। ওকে, এইটুখানি ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা দিস ইমপ্লাইজ লিখি এ ইজ ইকুয়ালস টু, আমরা এখানে লিখছি হচ্ছে r1 ডট এক্স, যেখানে r1টা হয়ে যাচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এগুলো কিন্তু লিখতে হবেই, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে আবার কি বলেছে দেখো, বলেছে যে অপর অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, তাহলে অপর অংশটা হচ্ছে বি ধরেছি, তাহলে বি ডাইরেক্ট ভ্যারিয়েশন টু এক্স স্কোয়ার, ঠিক আছে, দিস ইমপ্লাইজ বি ইজ ইকুয়ালস টু, এটা আমরা ধরছি হচ্ছে r2 ডট এক্স স্কোয়ার, ঠিক আছে, r2 ডট এক্স স্কোয়ার, যেখানে r2টা হয়ে যাচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে r2টা এখানে পাশে লিখে দেওয়া হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা দুটো কেস দেখলাম, একটা অংশ হচ্ছে এক্স এর সাথে সরল বেঁধে আর আরেকটা অংশ এক্স স্কোয়ারের সাথে সরল বেঁধে রয়েছে, তাহলে একটা অংশ এক্স এর সাথে সরল বেঁধে আরেকটা অংশ এক্স স্কোয়ারের সাথে সরল বেঁধে রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি a ইজ ইকুয়ালস টু r1 ডট এক্স, আরেকটা পেলাম b ইজ ইকুয়ালস টু r2 ডট এক্স স্কোয়ার, যেখানে r1 এবং r2 হচ্ছে পরস্পর হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আরেকটা কেস আমরা লিখতে পারি কি, এখানে দেখো যে টোটাল খরচটা হয়েছে ওয়াই টাকা এবং এই ওয়াই টাকারই তো দুটো অংশ, তাহলে আমরা লিখতে পারি কি যে ওয়াই ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, লিখতে পারি কি আমরা, ইয়েস আমরা লিখতে পারি, কারণ এই ওয়াই টাকাটাকেই তো আমরা দুটো অংশে ব্যয় করছি, তাই তো, দ্যাট ইজ এ, তাই লিখেছি আমরা এ প্লাস বি, তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, ঠিক আছে, সবার কাছে পৌঁছালো আশা করি, তাহলে এইটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, এবার বলেছে কি যে যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তাহলে কি লিখবা যে প্রথম ক্ষেত্রে বা কেস ওয়ানে আমরা কি লিখব, কেস ওয়ানে বলেছে কি যে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5000 টাকা খরচ হয়, তাহলে লেখা হচ্ছে যে 100 ডেসিমিটার কূপ খননের জন্য 100 ডেসিমিটার কূপ খননের জন্য কত খরচ হচ্ছে 5000 টাকা, 5000 টাকা খরচ হয়, সুতরাং আচ্ছা এখানে একটা জিনিস আমরা করে নিচ্ছি, আমরা এখানটায় ডাইরেক্ট 1 নম্বর নাম না দিয়ে আমরা এখানে একটা কাজ করছি কি যে এই জায়গাটা থেকে একটা জিনিস আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করছি, দ্যাট ইজ y ইজ ইকুয়ালস টু a মানে কত, দ্যাট ইজ r1x প্লাস r2 এক্স স্কোয়ার, তাহলে আমরা কি লিখছি y ইজ ইকুয়ালস টু r1x প্লাস r2 এক্স স্কোয়ার, তো এইটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, আমরা জাস্ট সিম্পল a আর b এর মানটা পুট করে দিয়েছি, তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি এই ইকুয়েশনটাকে, ঠিক আছে, তাহলে সুতরাং 1 নং সমীকরণ থেকে পাওয়া যায়
1 নং সমীকরণ থেকে পাওয়া যায়। তাহলে আমরা 1 নং এ বসিয়ে দেবো। দেখো আমরা কি করেছি যে টোটাল খরচটা হয়েছে ওয়াই টাকা, আর এই ওয়াই টাকাটাকে দুটো অংশে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে এ একটা বি। এবারে আমরা আলটিমেটলি এটা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, কারণ টোটাল খরচটা দুটো খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে দুটো খণ্ডের সমষ্টি সমান ওয়াই টাকা। এবার এর মানটা আমরা আলাদা করে পেয়েছি r1x, তাই লিখেছি এর জায়গায় r1x, আর বি এর মানটা আমরা পেয়েছি r2x স্কোয়ার, তাই আমরা লিখেছি r2x স্কোয়ার। তাই ফাইনালি আমরা পেলাম কি y ইজ ইকুয়ালস টু r1x প্লাস r2x স্কোয়ার। তো এইটাকে আমরা 1 নম্বর নাম দিয়েছি। এবার 1 নং সমীকরণ থেকে আমরা পাবো, দেখো এখানে আমরা কি বলছি যে এখানে এক্সটা হচ্ছে মানে গভীর কূপ, তাই তো, মানে কূপ খনন করা হয়েছে, আর এখানটায় টাকাটা হয়ে যাচ্ছে ওয়াই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি ওয়াইয়ের জায়গায় কত লিখবো, ওয়াইয়ের জায়গায় আমরা লিখবো হচ্ছে 5,000 টাকা। ভালো করে বোঝো, ওয়াইটা হচ্ছে আমাদের এখানে অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু, আর এখানে আমাদের এক্সটা হয়ে যাচ্ছে কূপের দৈর্ঘ্য বা কূপের গভীরতা। তাহলে এখানে কত লিখবো, দ্যাট ইজ 100r1, ভালো করে বোঝো, প্লাস প্লাস, আর এখানে হচ্ছে 100 স্কোয়ার, তাহলে এখানে লেখা হচ্ছে 100 স্কোয়ার মানে হচ্ছে 10,000 ইন্টু r2। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এখান থেকে তোমরা কমন নিয়ে নাও, 100 কমন নিয়ে নাও, তাহলে 100 যদি কমন নাও তাহলে 5,000 ইজ ইকুয়ালস টু 100 যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে r1 প্লাস, আর এখান থেকে কত হবে 100 হয়ে যাচ্ছে 100 ইন্টু r2। তাহলে এখান থেকে এটা কেটে দাও, ওখানে কত হচ্ছে 0 0 কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ r1 প্লাস 100r2 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 50। তো এইটাকে আমরা নাম দেবো হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। খুব ভালো একটা অঙ্ক কিন্তু এটাকে আমরা নাম দেবো হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এটাকে আমরা নাম দেবো হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, তো এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি একটু। আবার কেস 2-তে চলে আসো। কেস 2-তে বলেছে কি দেখো, বলছে যে এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য খরচ হচ্ছে 12,000 টাকা। তাহলে 200 ডেসিমিটার কূপ খননের জন্য খরচ হয়, এগুলো কিন্তু এইভাবেই লিখতে হবে, খরচ হয় কত টাকা, 12,000 টাকা। দেখো লিখে দিচ্ছে প্রশ্নে 12,000 টাকা খরচ হচ্ছে, 12,000 টাকা ব্যয় হচ্ছে, 12,000 টাকা ব্যয় হয়। ঠিক আছে, সুতরাং 1 নং থেকে পাই, এই ইকুয়েশনটা থেকে আমরা পাবো 1 নং থেকে পাই। তাহলে কি হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু, তাহলে ওয়াইটা এখানে কি, ওয়াইটা এখানে টাকা অ্যামাউন্ট, তাহলে 12,000 ইজ ইকুয়ালস টু 12,000 ইজ ইকুয়ালস টু দ্যাট ইজ r1x। তাহলে এখানে কত হবে 200 r1 প্লাস, আর এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কত হবে, এখানে 12 স্কোয়ার কত হচ্ছে, সরি 200 হচ্ছে, তাহলে 200 স্কোয়ার মানে হচ্ছে কত হবে 4 4টে 0, তাই তো, r2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ কূপের দৈর্ঘ্যের জায়গায় আমরা 200 বসিয়েছি, তাহলে 200 স্কোয়ার মানে কত হচ্ছে 4, 20 স্কোয়ার মানে 400, তাহলে 200 স্কোয়ার মানে 40,000 হচ্ছে। ব্যাস, এবার এখান থেকে 200 কমন নাও, তাহলে 200 কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে r1 প্লাস, আর এখান থেকে কত হবে 200ই হয়ে যাবে, 200 r2 ইজ ইকুয়ালস টু 12,000। তাহলে r1 প্লাস 200 r2 ইজ ইকুয়ালস টু কত হবে 12,000 বাই 200, তাহলে 0 0 কাটছে 6, তার মানে এটা হবে 60। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা পেলাম কি r1 প্লাস 200 r2 ইজ ইকুয়ালস টু
60। তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিচ্ছি। এটাকে আমরা 3 নম্বর নাম দিচ্ছি, কারণ 2 অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের 3 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ R1 প্লাস 200 R2 ইজ ইকালস টু 60। ওকে, ক্লিয়ার এইটুকুনি? তো এবার আমরা এই 3 এবং 4 এই দুটো ইকুয়েশনকে 2 এবং 3 এই দুটো ইকুয়েশনকে সলভ করে R1 এবং R2 এর মানটা বের করব। ওকে, তো এবার আমরা দেখো 3 আর 2 এবং 3 এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা R1 এবং R2 এর মানটা বের করব। তো আমরা সিম্পল একটা কাজ করছি কি, আমরা 3 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে কত হবে, দ্যাট ইজ R1 প্লাস 200 R2 মাইনাস R1 মাইনাস কত হবে 100 R2 ইজ ইকুয়ালস টু কত হবে 60 মাইনাস 50। তাহলে এখানে R1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানটা হবে হচ্ছে 100 R2 ইজ ইকুয়ালস টু কত হবে 10, তাই তো, और R2 ইজ ইকুয়ালস টু কত হবে 10/100, তাহলে 1/10। তাহলে R2 কত হয়ে যাচ্ছে, R2 হয়ে যাচ্ছে 1/10। তাহলে আমরা R2-র মানটা পাচ্ছি 1/10। এবারে এই R2-র মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটায় বসিয়ে দিচ্ছি। আমি 2-এ বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, 2 এবং 3 যে কোনো একটায় বসিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবা, সুতরাং R2 এর মানটি কততে বসাবো, 2-এ বসিয়ে দিচ্ছি, ছোট আছে, 2 নঙে বসিয়ে পাই। তাহলে কত হবে, দ্যাট ইজ R1 প্লাস কত হবে 100 মাল্টিপ্লাইড বাই 1/10 হয়ে যাচ্ছে, 1/10 ইজ ইকুয়ালস টু 50। তাহলে 10 10-এ 100, 10টাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে R1 ইজ ইকুয়ালস টু কত হবে 40। তাহলে আমরা R1 এর মানটা পেলাম হচ্ছে 40 আর R2 এর মানটা পেলাম হচ্ছে 1/10। ওকে, তো এবার ফ্রেন্ডস আমরা কি করব, এই R1 এবং R2-র মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাবো ওখানে। তাহলে কি লিখব, যে R1 এবং R2 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হবে আলটিমেটলি, দ্যাট ইজ y ইজ ইকুয়ালস টু কত হবে R1 মানে কত বেরিয়েছে 40, তাহলে 40x, তাই তো, 40x প্লাস আর R2 কত বেরিয়েছে 1/10, তাহলে এটা হবে হচ্ছে কত x²/10, ঠিক আছে, x²/10। তো এইটাকে রেখে দেওয়া হচ্ছে, এটাকে আমি নাম দিচ্ছি 4 নম্বর। এই ইকুয়েশনটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে 4 নম্বর, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা 4 নম্বর নাম দিচ্ছি। এগুলো মুছে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে না। ওকে, তো এবার কি বলেছে দেখো, আমাদের লাস্ট স্টেজে রয়েছে আমরা অঙ্কটার। এবারে বলেছে কি যে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে, তাই তো। তাহলে আমরা সিম্পল এখানে x এর জায়গায় 250 বসিয়ে দেবো। তাহলে সুতরাং 250 ডেসিমিটার কূপ খননের জন্য খরচ হবে সমান দ্যাট ইজ y ইজ ইকুয়ালস টু কত হবে 40 মাল্টিপ্লাইড বাই 250, কারণ আমরা এক্সটা হচ্ছে কূপের দৈর্ঘ্য প্লাস আর এখানটা কত x², তাই তো। তাহলে 250 আমি লিখছি 250 বাই
নিচে কত হবে 10, ক্যালকুলেশন করো। তাহলে এখানে কত হচ্ছে 4 25 100, 4 25 100, তারপরে দুটো জিরো পুট করে দাও প্লাস, আর এখানে ক্যালকুলেশন করলে তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, 25 25 125 শূন্য। এবার এগুলোকে যোগ করলে কত হচ্ছে 4টে 1 2 3 4, তাহলে এটা হবে হচ্ছে 11250, তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় 11,250 টাকা। ওকে 11,000। আচ্ছা ক্যালকুলেশনটা একটু তোমরা দেখো ঠিকঠাক আমি করেছি কিনা। এখানে কত আছে 4 25 100, 250 পুট করছি, 4 25 100 আর দুটো শূন্য পুট করছি আমরা, ঠিক আছে প্লাস, আর এখানে এই শূন্য কেটে যাচ্ছে করে, তাহলে এখানে 25 25 সরি এখানে 25 25 625 হবে, এক্সট্রিমলি সরি, তাহলে 625, তাই তো 25 25 হচ্ছে 625, আর এখানে একটা শূন্য, তার মানে হচ্ছে 6250, তাহলে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ 16250, তাহলে এটা হবে হচ্ছে 16 হয়ে যাবে এটা, তাহলে এত টাকা খরচ হবে। তো এটাই গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 12 এর সলিউশন। এখানে পাশে লিখে দেবে হচ্ছে 4 নং থেকে পাই, ঠিক আছে 4 নং থেকে পাওয়া যায় বা পাই, এটা কিন্তু লিখে নিতে হবে। খুব ভালো একটা অঙ্ক স্টার্ট দিয়ে দিচ্ছি কোনে, আপাতত অঙ্কটা খুব লেন্দি অঙ্ক, তো এইভাবে কিন্তু তোমরা করতে হবে কোনে। প্রথমে আমরা সম্পর্কটাকে স্থাপন করলাম, সম্পর্কটাকে স্থাপন করে তারপর ইকুয়েশনগুলোকে আমরা নাম দিলাম কোনে, তারপর ফাইনালি আমরা কি করছি R1 এবং R2 বা ভ্যারিয়েশনাল কনস্ট্যান্টগুলোর মান আমরা বের করেছি 2 এবং 3 দুটো ইকুয়েশনকে সলভ করে। সেই 2 এবং 3 ইকুয়েশন দুটোকে সলভ করে আমরা R1 এবং R2 এর প্রাপ্ত মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব পুরো অ্যামাউন্টটা, ঠিক আছে। এবারে তারপরে লাস্টে বলেছে 250 ডেসিমিটার কূপ খননের জন্য কত খরচ হবে। সিম্পল, আমরা এক্সটা ধরছি হচ্ছে কূপের দৈর্ঘ্য, এক্সটা ধরছি হচ্ছে কূপ, আর ওয়াইটা হয়ে যাচ্ছে আমাদের কি মানি, ঠিক আছে, বা টাকা। তাহলে আমরা কূপের দৈর্ঘ্যের জায়গায় অর্থাৎ এক্সের জায়গায় আমরা দৈর্ঘ্যটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা ওয়াইয়ের মানটা পেলাম, তাহলে ওয়াইয়ের মানটাই হচ্ছে 250 ডেসিমিটার কূপ খননের জন্য খরচ হবে। তাহলে 16,250 টাকা খরচ হবে 250 ডেসিমিটার কূপ খনন করতে। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, আশা করি তোমরা পরিষ্কার করে বুঝতে পেরেছো। যদি এখনও কোনো রকম তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের জন্য আমি খেটে পরিশ্রম করে তোমাদের কাছে প্রত্যেকটা অঙ্ক পৌঁছে দিচ্ছি, আশা রাখি তোমরা কোনো রকম প্রবলেম হবে না। তাই কেউ আনসাবস্ক্রাইব করে দেখো না, একটাই রিকোয়েস্ট, সবার মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিতে বলো, আর তোমরাও সাবস্ক্রাইব করে দেখো, আশা রাখি হেল্পফুল হবে। ওকে, তো পরের অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, কোশ্চেন নাম্বার 13। তো আমি অঙ্কটা কিন্তু পুরো টুকিনি, অঙ্কটা কি বলছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। এই অঙ্কটা কিন্তু আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, ভিভিআই অঙ্ক, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটা, পরীক্ষার জন্য স্টার্ট দিয়ে দিলাম অঙ্কনে, খুব ভালো করে অঙ্কটা তোমরা বোঝো, ঠিক আছে। বলছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4। তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি চোঙের আয়তন এগুলো কিন্তু লিখে নেবে, ঠিক আছে। চোঙের আয়তন সমান সমান কত, ভি ঘন একক, ক্যাপিটাল ভি ঘন একক, ঠিক আছে। ঘন একক, ওকে। ব্যাসার্ধ কত আমরা ধরছি ক্যাপিটাল আর একক, ঠিক আছে। আর কি বলেছে যে বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, আর উচ্চতাটা আমরা ধরছি হচ্ছে সমান ক্যাপিটাল এইচ একক, ক্যাপিটাল এইচ একক। ইজ দ্যাট কারেক্ট? ওকে, তাহলে আয়তনটা হচ্ছে ভি ঘন একক, ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। এবারে প্রশ্নানুসারে কি বলেছে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে লিখবো কি প্রশ্নানুসারে, সুতরাং প্রশ্নানুসারে
আমরা কি পাবো? তাহলে আয়তনটা ভ্যারিয়েশন সাইন কত হবে? ব্যাসার্ধের বর্গের, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ যৌগিক ভেদে রয়েছে। এটা পারি তো করতে। অর্থাৎ এই চোঙের আয়তনটা বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে যৌগিক ভেদের সূত্রটা তোমরা পরিষ্কার জানো যে এক্স ওয়াই জেড। তাহলে এখানে ওয়াইটা ধরে নেওয়া হচ্ছে আর, আর এখানে জেডটা হচ্ছে এইচ। তাহলে আলটিমেটলি আমরা লিখছি হচ্ছে বি ডাইরেক্ট ভ্যারিয়েশন টু আর স্কোয়ার এইচ। ওকে, এবার এই সাইনটাকে তুলতে হবে। তাহলে ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু কে ডট আর স্কোয়ার এইচ। ঠিক আছে, যেখানে আমরা লিখছি হচ্ছে যে কে ওই একইভাবে লিখে নেবে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা লিখছি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তো এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন আমরা নাম দিয়ে দিলাম। তাহলে দ্যাট ইজ ভি ইজ ইকুয়ালস টু আর কে ইন্টু আর স্কোয়ার এইচ। ওকে, ক্লিয়ার। এবারে কি বলেছে দেখো, এবারে প্রশ্নটা কি বলেছে যে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 5:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে এখানে লিখে নিচ্ছি যে ধরি বা আবার ধরি যে চোঙ দুটির, এগুলো কিন্তু লিখে নিতে হবে, চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2r, আমরা আর ধরছি 2r একক ও 3r একক, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, 3r একক। এবং বলেছে উচ্চতার অনুপাত, উচ্চতা 5h লিখছি আমি, 5h স্মল ও 5h একক এবং 4h একক। ওকে, 4h একক, ক্লিয়ার এইটুখানি। তাহলে বলেছে যে চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2r একক এবং 3r একক এবং উচ্চতা 5h একক ও 4h একক। ঠিক আছে, এবারে কি লিখবো দেখো যে সুতরাং প্রথম চোঙটির আয়তন, আমাকে আয়তন বের করতে বলেছে। তাহলে প্রথম চোঙটির আয়তন, এখানে V1 ধরে নাও ওখানে। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? একইভাবে আমরা 1 নং থেকে পাবো, 1 নং থেকে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে কি আছে? দ্যাট ইজ V1 কে ডট আর স্কোয়ার। তাহলে এখানে আর কত আছে? প্রথম ইয়েটার ক্ষেত্রে 2r, তাহলে এখানে লেখা হচ্ছে 2r তার হোল স্কোয়ার ডট এইচ কত হবে? এইচ এর মান হবে 5h এত ঘন একক, তাই তো? তাহলে এখানে আলটিমেটলি আমরা পাচ্ছি দেখো 4 আর 5 20, তাহলে এখানে লিখছি হচ্ছে 20 কে আর এইচ ঘন একক। তাহলে প্রথম চোঙের আমরা আয়তন পেলাম 20 কে আর এইচ। ওকে, সেকেন্ড হচ্ছে যে দ্বিতীয়, তাহলে লিখবো হচ্ছে দ্বিতীয় চোঙটির আয়তন, দ্বিতীয় চোঙটির আয়তন দ্যাট ইজ V2 ইজ ইকুয়ালস টু কত হবে? একইভাবে কে ডট আমরা পাচ্ছি কত? ব্যাসার্ধ হচ্ছে 3r, তাহলে 3r তার হোল স্কোয়ার ইন্টু, আর এটা কত হচ্ছে 4h, তাই তো? 4h ঘন একক, ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি দেখো? 3 3 9, 9 4 36, তাহলে 36 কে আর এইচ ঘন একক। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের দ্বিতীয় চোঙটির আয়তন। আমাকে বের করতে বলেছে এদের আয়তন কত হবে। তাহলে আমরা আয়তনটা বের করতে পারি। তাহলে কি লিখব? সুতরাং চোঙ দুটির
আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত সমান সমান কত হবে, দ্যাট ইজ V1/V2। তাহলে এখানে V1টা কত হবে, দ্যাট ইজ V1টা হয়ে যাচ্ছে, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ V1টা আমরা পেয়েছি হচ্ছে 20 K RH/36 K RH। তাহলে এইগুলো কেটে যাচ্ছে কোণে, তাহলে ওপরে আমরা পাচ্ছি কত 20/36, 4 দিয়ে কাটো, 4 5 20, 4 9 36, তাহলে 5/9, আর 5/9 অনুপাত আকারে যদি আমরা লিখি তাহলে পাবো হচ্ছে 5:9। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 30-র সলিউশন। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত হবে, চোঙ দুটির আয়তনের অনুপাত হবে 5:9। ওকে, তাহলে কি লিখবো, সুতরাং অ্যান্সারটা লিখে দাও, চোঙ দুটির আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কত হবে 5:9। ওকে, তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের 13-এর অঙ্কের সলিউশন। খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য, তাই ভালো করে অঙ্কটা তোমরা শিখবে, বুঝবে, আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। পরিষ্কার এখানে আমরা আয়তনটা V ঘন একক ধরেছি, ব্যাসার্ধ হচ্ছে R একক এবং উচ্চতাটা H একক। এবার যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, যে বলেছে যে তার বর্গের সঙ্গে এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে, তাই আমরা লিখেছি হচ্ছে V ডাইরেক্ট ভ্যারিয়েশন টু R²H। তারপর ওটাকে আমরা ভ্যারিয়েশন কনস্ট্যান্টটাকে নিয়ে এসেছি একটা সাইনটাকে তোলার জন্য, তারপর চোঙ দুটোর ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, তারপরে আমরা ক্যালকুলেশন করে আলটিমেটলি দুটো চোঙের আয়তন বের করলাম, তাহলে তাদের অনুপাতটা হবে V1/V2। ক্যালকুলেশন করে আমরা পেলাম তাদের অনুপাত 5:9। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 30-র সলিউশন। ওকে, তো পরের অঙ্কটা আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 14। অঙ্কটা কি আছে বলছে, দেখো বলছে 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্র্যাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। বলছে 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে 36 দিনের টাইম লাগতো চাষ করতে। বলছে এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। বলছে যে একটি ট্র্যাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখাও। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে জমির পরিমাণ ঠিক ওই আগের অঙ্কের মতো, এটা আমরা যখন ক্লাস 8 নম্বর অঙ্কটা যেটা করেছিলাম, জমির পরিমাণ হয়ে যাচ্ছে ক্যাপিটাল A, লিখলাম এটা। তারপরে কি বলেছে যে 25টি লাঙ্গল এতদিনে চাষ করতে পারে। বলছে কটি লাঙ্গলের সমান, দিন সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি B, ঠিক আছে, দিন সংখ্যা আমরা ধরছি হচ্ছে ক্যাপিটাল B, আর ট্র্যাক্টর সংখ্যা হয়ে যাচ্ছে ট্র্যাক্টর সংখ্যা, দ্যাট ইজ ইকুয়ালস টু C। ওকে, তাহলে জমির পরিমাণ A, দিন সংখ্যা B এবং ট্র্যাক্টর সংখ্যা হচ্ছে C, তাই তো। তো এবার কি বলছে দেখো, যে প্রথম ক্ষেত্রে দেখো আমাকে বের করতে দিচ্ছে কি কয়টি ট্র্যাক্টর। তাহলে আমাকে ট্র্যাক্টর সংখ্যা মানে সি এর সাথে বাকি দুটো সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে এখানে কি লিখবো, যে দিন সংখ্যা স্থির থাকলে, একইভাবে লেখালেখি, দিন সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণ ও ট্র্যাক্টর সংখ্যা পরস্পর কি বেঁধে থাকবে। এটা দেখো এখানে জমির পরিমাণ, যত বেশি পরিমাণ জমি হবে তত বেশি পরিমাণ আমার ট্র্যাক্টর লাগবে। তাহলে সম্পর্কটা কি হবে, সরল ভেদ, তাই তো। তাহলে কি লিখবা, যে পরস্পর সরল ভেদে থাকে, তাই তো। জমির পরিমাণ যত বাড়বে ট্র্যাক্টর সংখ্যাও তত বেশি লাগবে, তাই পরস্পর সরল ভেদে থাকবে, সরল
ভেদে থাকে। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। সুতরাং তাহলে আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ আমি বলেছি সিটা দিয়ে যেটা আমাকে বের করতে হবে সেটা দিয়ে আমাকে কিন্তু বলছে কত একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান। তাহলে এখানে ট্র্যাক্টর না, এখানে লাঙল সংখ্যা হবে। ঠিক আছে, এখানে সরি, তাহলে এটা হচ্ছে লাঙল সংখ্যা, লাঙল সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে আমি ট্র্যাক্টর লিখবো না, এটাকে একটু কারেকশন করে না, হচ্ছে লাঙল হবে এটা। লাঙল সংখ্যা পরস্পর সরল বেঁধে থাকে, তাই তো? যত জমির পরিমাণ বাড়বে লাঙল সংখ্যা তত আমার বেশি লাগবে। বলছে একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান, তাহলে লাঙল সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে লাঙল সংখ্যাটা হচ্ছে সি, তাহলে সি ভ্যারিয়েশন কত হবে, ক্যাপিটাল এ। ঠিক আছে, এখানে পাশে লিখে দাও যখন যখন দিন সংখ্যা মানে হচ্ছে বি স্থির। তো অলরেডি আমি লিখে দিয়েছি, তাও পাশে লিখে দেবে এটা। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে চলে আসো। ঠিক 8 নম্বরের অঙ্কটার মতো এটা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখো বলেছে যে এবার দিন সংখ্যা এবং লাঙল সংখ্যা, তাই তো? তাহলে দিন সংখ্যা যত বাড়বে তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব দেখো, যে আমাদের এখানে জমির পরিমাণ স্থির থাকতে হবে, তাই তো? এবার দিন সংখ্যা আর লাঙল সংখ্যার মধ্যে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে আমরা কি লিখব, যে জমির পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যা ও লাঙল সংখ্যার মধ্যে বা লাঙল সংখ্যা পরস্পর ব্যস্ত বেঁধে থাকবে, তাই তো? পরস্পর ব্যস্ত ভেদে থাকবে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে জমির পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যা এবং লাঙল সংখ্যা, লাঙলটা তোকে মানুষ চালাচ্ছে, তাহলে যত দিন পাবে তত কম হবে, আবার যত লাঙল বাড়বে দিন কমবে, তাই তো? দুটো অপোজিট, ব্যস্তভেদ। সুতরাং আমরা কি লিখবা, দ্যাট ইজ সি ইনভার্স সি ইনভার্স ভ্যারিয়েশন টু 1/b হয়ে যাবে, 1/b, অর্থাৎ লাঙল সংখ্যাটা বি এর সাথে ব্যস্ত বেঁধে আছে। যখন এখানে কি লিখব, যে যখন এ স্থির, এটা কিন্তু লিখতে হবে, যখন এ স্থির, এগুলো লিখতে হবে। ওকে, এবার কি লিখবো দেখো, যে যৌগিক ভেদের উপপাদ্যানুসারে। সুতরাং আমি তোমাদের প্রথমেই বলেছি যেটা আমাকে বের করতে হবে সেটার সাথেই আমি সেটাকে অলওয়েজ সেটা দিয়ে আমি সম্পর্কটা বানাবো, মানে সেটাকে আমরা বাদিকে রাখবো, আর বাকিটুকু যার সাথে যে সম্পর্ক বানাচ্ছে সেই সম্পর্কের পার্সপেক্টিভে আমি সেটাকে রাখবো। যেহেতু আমাকে জমির পরিমাণের সাথে লাঙল, যত জমি বাড়বে লাঙলটা বাড়বে, লাঙল সংখ্যা বাড়তে হবে, তাই তারা সরল ভেদে আছে। আবার একইভাবে যত আমার দিন বাড়বে লাঙল কমবে, অথবা লাঙল সংখ্যা বাড়লে দিন কমবে, তাই তারা ব্যস্ত ভেদে আছে, তাই আমি লিখেছি সি ইনভার্স ভ্যারিয়েশন টু 1/b। এবার এই দুটোকে যৌগিক ভেদের উপপাদ্যানুসারে কি লিখব, সুতরাং যৌগিক ভেদের উপপাদ্যানুসারে আমরা কি লিখব, দ্যাট ইজ সি ভ্যারিয়েশন কি লিখব, উপরে a বাই b। ঠিক আছে, a বাই b, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এখানে পাশে লিখে দেবে যখন a এবং b, a ও b উভয় পরিবর্তনশীল, ঠিক 8-এর অঙ্কটার মতো। ঠিক আছে, উভয় পরিবর্তনশীল, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এবার এটাকে তোলার জন্য আমরা ইউজ করব কত, দ্যাট ইজ সি ইজ ইকুয়ালস টু কে ডট এ বাই বি, যেখানে এটা হয়ে যাচ্ছে ভ্যারিয়েশনাল কনস্ট্যান্ট, এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও। ঠিক আছে, আর এখানে পাশে লিখে দেবে হচ্ছে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আমি কিন্তু কিচ্ছু স্কিপ করছি না, তাই তোমরা কিন্তু লিখবেই অশূন্য ভেদ ধ্রুবক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এই ইকুয়েশনটার আমার কাজে লাগবে এবারে। ওকে,
তো এবার চলে আসে হচ্ছে কেস ওয়ানে। তাহলে কেস ওয়ানে কি বলেছে দেখো, আমার এখানে জমির পরিমাণটা কত আছে, জমির পরিমাণটা আমরা ধরেছি এ, তাহলে এ কত আছে এখানে, এ হয়ে যাচ্ছে 2400, বি কত কি ধরেছি আমি, দিন সংখ্যা হচ্ছে 36 লিখে দাও এখানে, সি হয়ে যাচ্ছে লাঙল সংখ্যা, কটা লাঙল লাগছে, 25টা লাঙল লাগছে, সি লিখে দাও 25। সুতরাং 1 নং থেকে আমরা কি পাই, তাহলে সি ইজ ইকুয়ালস টু, সরি সি এর মানটা এখানে পুট করে দাও, সি এর মানটা কত আছে 25 ইজ ইকুয়ালস টু কে ডট 2400 বাই বি কত আছে 36, তাই তো 36। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হবে 25, একেবারে আমি করছি, ওপরে 36 চলে যাচ্ছে আর নিচে হচ্ছে 2400, তাই তো 2400। এবার এখানে ক্যালকুলেশন করো, তাহলে 5 দিয়ে কাটো, 25 দিয়ে যাচ্ছে, এটা 25 নয় হচ্ছে কত হচ্ছে 225, তাই তো 225। তাহলে এটা কাটাকুটি করো, 25 নয় হচ্ছে 225, তাহলে 225 150, তাহলে 6 25-এ 150, 6 দিয়ে কাটো 36, তো তাহলে এটা 12 দিয়ে কাটো, 3 12 36 আর 8 12 96, একেবারে কেটে যাচ্ছে। তাহলে সুতরাং কে ইজিক্যালস টু কত হবে 3/8। তাহলে আমরা ভেদ ধ্রুবকটার মান পেলাম 3/8। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার কেস 2-তে চলে আসো, এগুলো আর মুছে দিচ্ছি, এগুলো লাগবে না আমাদের। ওকে, কেস 2-তে চলে আসো এখানে। তাহলে কেস 2-তে বলেছে কি দেখো, যে এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে অর্ধেক জমি আগে ছিল 2400 বিঘা, এখন অর্ধেক হয়ে গেছে, তাহলে এখন এ কত হয়ে যাচ্ছে 1200 বিঘা, কমা দিয়ে। আর টাইম কত লাগছে, তার মানে হচ্ছে বি কত আছে এখানে, বি হয়ে যাচ্ছে কত লাগছে, বি এর মানটা এখানে 30। তাহলে আমাকে তো সি বের করতে হবে, বলেছে একটা ট্রাক্টর কটা লাঙলের সমান, আর কে দিয়ে দিয়েছে, কে এর মানটা আমরা যেহেতু এক্ষুনি বের করলাম, তাহলে লিখে দাও কে ইজিক্যালস টু 3/8। সুতরাং একইভাবে 1 নং থেকে তাহলে সি বের করতে হবে, কে হয়ে যাচ্ছে 3/8 ইন্টু এ বাই বি, এ মানে এখানে কত 1200 আর বি মানে হচ্ছে 30, তাহলে 0 0 কাটলো, তাই তো। তাহলে 3 3 4 12 40, 5 8 40, তাহলে সি কত হয়ে যাচ্ছে, তাহলে সি হয়ে যাচ্ছে 3 5 15। তাহলে সি এর মানটা আমরা বের করলাম 15, অর্থাৎ সি আমরা ধরেছিলাম এখানে হচ্ছে লাঙ্গল সংখ্যা। আমাকে প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে যে যে একটি ট্র্যাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করতে পারবে। সুতরাং একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান চাষ করতে পারবে, ব্যাস এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের 14 নম্বর অঙ্কের সলিউশন। বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই আশা রাখি প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পারছো, ক্লিয়ার করতে পারছো, কোনো রকম সমস্যা হচ্ছে না। যদি এখনও কারোর কোনো অঙ্কের সলিউশন নিয়ে ডাউট বা কোয়েরিজ থাকে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করছি আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমাদের জন্যই আমি খেটে পরিশ্রম করে তোমাদের শেখাচ্ছি, বোঝাচ্ছি তোমাদের ভালোর জন্য। তাই একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার খুবই প্রয়োজন, যাতে আমাকে মোটিভেট করতে পারে আমার কাজে। তাই অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা ভিজিট করো। ওকে, তো আমরা ফ্রেন্ডস আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা করব। এই এক্সারসাইজের আমাদের লাস্ট অঙ্ক এটা। অলরেডি আমার সবকটা অঙ্ক তোমাদের কভার করে দিয়েছি। তো লাস্ট অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো আমি স্টার্ট দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এক্সারসাইজের লাস্ট অঙ্কটা আজকের ক্লাসের আমাদের কি আছে, বলছে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করো যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকে। গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে, ধরি গোলকটির আয়তন, ধরি
খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, একটু ক্যালকুলেশন করতে হবে এখানে। ধরি গোলকটির আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি ঘন একক, ঠিক আছে। আয়তন সমান সমান ক্যাপিটাল ভি ঘন একক, এইটুকুনি ক্লিয়ার। তারপর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে দ্যাট ইজ আর একক, ক্যাপিটাল আর একক। আর কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্যাট ইজ ক্যাপিটাল এ বর্গ একক, কারণ ক্ষেত্রফল বলেছে তাই বর্গ একক কথাটা লিখতে হবে, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবারে প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছে দেখো, প্রথম ক্ষেত্রে ভালো করে বুঝবে, তার আয়তনটা কি বলেছে, আয়তনটা তার ব্যাসার্ধের ত্রিঘাত মানে পাওয়ার 3 সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার। অর এখানে লিখে দাও ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু, আমরা এখান থেকে পাচ্ছি দ্যাট ইজ K1 ডট আর কিউব, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, ওকে। তো এবার এখান থেকে একটা কাজ করো, এখান থেকে আমরা আর এর মানটা বের করছি, ঠিক আছে, ব্যাসার্ধের মানটা। তাহলে কত হবে, তাহলে আর কিউব ইজিক্যালস টু হচ্ছে ভি বাই K1, অর আর কত হবে, আর হয়ে যাচ্ছে কিউব রুট অফ ক্যাপিটাল ভি বাই K1। এইটুখানি ক্লিয়ার হলো। দেখো এখানে ঘনমূল হয়ে যাচ্ছে, তাহলে কিউব রুট অফ ভি বাই K1, যেখানে K1টা হয়ে যাচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এখানে পাশে লিখে দেবে K1 অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাগুলো কিন্তু লিখতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক, ওকে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা আর এর মানটা এখানে বের করলাম, ব্যাসার্ধের মানটা আমরা বের করলাম, দ্যাট ইজ কিউব রুট অফ ভি বাই K1, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কি দেখো, যে বোর্ডে আমি লেখাটা বলছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধ দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কি, যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে ক্যাপিটাল এটা বলেছে তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তার মানে আমরা লিখতে পারি আর স্কোয়ার। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, দ্যাটস ওয়াই আমরা লিখছি এ ডাইরেক্ট ভ্যারিয়েশন টু আর স্কোয়ার। একইভাবে এই সাইনটাকে তোলার জন্য আমরা একটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইউজ করছি, দ্যাট ইজ K2 লিখছি ডট আর স্কোয়ার, ওকে। এইটুকুনি ক্লিয়ার। পাশে লিখে দাও এখানে R2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার। এবার দেখো অলরেডি আমরা আর এর মানটা পেয়ে বসে আছি, সুতরাং আমরা আর এর জায়গায় মানটাকে পুট করে দেবো, ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু, এখানে K2 যেরকম আছে থাকুক, আর এর জায়গায় আমরা মানটা পুট করব, দ্যাট ইজ কিউব রুট অফ ভি বাই K1 হোল পাওয়ার 2। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা পাই কত দেখো, দ্যাট ইজ এই জায়গাটায় করে দিচ্ছি, দ্যাট ইজ K2 ডট এটাকে আমরা লিখতে পারি তো, কত হবে দেখি, দ্যাট ইজ ভি বাই K1 2/3 হয়ে যাবে, 2/3 হয়ে যাবে, কারণ দেখো কিউব রুট অফ 1/3 হয়ে যাচ্ছে। এটা মানে কি, এটা মানে হয়ে যাচ্ছে ভি বাই K1 হোল টু দি পাওয়ার 1/3, আর হোল পাওয়ার আছে 2, তাহলে বাইরের 2 আর ভেতরে 2টা গুণ করলে 2/3 হয়ে যাচ্ছে। আশা কি তোমরা বুঝতে পেরেছো, ওকে। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। আচ্ছা, তো এবার আমরা এখানে কি পাচ্ছি দেখো, তাহলে ক্যাপিটাল এ, ঠিক আছে, ওর ক্যাপিটাল এ। এবার এখানে আমাকে প্রশ্ন করেছে কি দেখো, যে গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে। এবার আমি কি লিখছি, উভয় পক্ষে ঘন করে, এটা মুছে দিচ্ছি পাশে, ঠিক আছে, এগুলো মুছে দিলাম আমি। তাহলে বোথ সাইডে আমরা ঘন করছি, সুতরাং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, উভয়
পক্ষের ঘন করে পাই, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল এ কিউব ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এ কিউব। আচ্ছা, এখানে K2 হয়ে যাবে, ঠিক আছে, এখানে K2 হয়ে যাবে। তাহলে যখন আমি বোথ সাইডে ঘন করছি তাহলে এই 3 কেটে যাচ্ছে ওখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, দ্যাট ইজ K2 স্কোয়ার, তাই তো। তাহলে K2 তার স্কোয়ার ডট, তাহলে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ ভি স্কোয়ার বাই K1 স্কোয়ার, তাই তো। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে এটা। তাহলে K2 স্কোয়ার এটা হয়ে যাচ্ছে, ব্র্যাকেট লাগবে না, ছেড়ে দাও। তাহলে এটা হয়ে যাচ্ছে, তাই তো, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে K2 স্কোয়ার আর এখানে কিউব, তাহলে এই 3টা উঠে যাবে, বোথ সাইডে স্কোয়ার ঘন করছি তো। আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে, বোথ সাইডে ঘন করলে তাহলে এটা কিউব হয়ে যাবে। ওকে, এটা কিউব হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি ক্যাপিটাল এ তার হোল কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু K2 কিউব বাই K1 স্কোয়ার ডট ভি স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে এটা। ওকে, বলেছে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। ওকে, তাহলে এবার একটা কাজ করো, এটাকে কোণাকুণি গুণ করে দাও, কারণ আমাকে বলেছে যে আয়তন, ঠিক আছে, গোলকের আয়তনের বর্গ। তাহলে এখানে লিখবো হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে ওপরে চলে যাবে K1 স্কোয়ার বাই K2 কিউব ডট, এটা হয়ে যাবে হচ্ছে এ কিউব, তাই তো। এইটুখানি ক্লিয়ার, কারণ আমাকে বলেছে গোলকের আয়তনের বর্গ বলেছে, তার বক্রতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সাথে সরলভেদে পরিবর্তিত হয়, ঠিক আছে। তাই আমরা এটা করলাম, এগুলোকে মুছে দাও। এবার এখান থেকে আমরা কি করছি দেখো, কি পাবো দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং এটাকে একটা কিছু দিয়ে মানে ইয়ে করে দাও, দ্যাট ইজ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি, আর ইজ ইকুয়ালস টু হচ্ছে এ কিউব, ঠিক আছে। এখানে পাশে লিখে দেওয়া হচ্ছে যে K1 স্কোয়ার বাই K2 কিউব ইজ ইকুয়ালস টু আর অ্যান্ড আর নট ইকুয়াল টু 0, এটা পাশে লিখে দেবে, ঠিক আছে। আমরা আর দিয়ে সাবস্টিটিউট করেছি, সুতরাং ভি স্কোয়ার ভ্যারিয়েশন এ কিউব, ঠিক আছে। যদি তাই হয়, যখন আরটা হয়ে যাচ্ছে, আর হলো অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, অশূন্য ভেদ ধ্রুবক, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে ভি স্কোয়ার ভ্যারিয়েশন এ কিউব কখন হবে, যখন আরটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ এবার লেখা হচ্ছে, অর্থাৎ যেহেতু স্টেটমেন্ট প্রবলেম তাই এটা আমি লিখছি, গোলকের আয়তনের বর্গ, ডাইরেক্ট আমরা প্রমাণিত লিখিনি এখানে, ঠিক আছে। তাহলে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকে। স্টেটমেন্টটা লিখছি কারণ আমি এখানে প্রমাণিত লিখিনি, কারণ এটা প্রশ্নের অঙ্ক, তাই আমরা লিখছি ঘনের সঙ্গে সরল ভেদে থাকে, ঠিক আছে, সরল ভেদে থাকে, ব্যাস। এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের এবং এই এক্সারসাইজের লাস্ট অঙ্ক। তো আশা রাখি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারলে, এবং এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিভিআই অঙ্ক এটা, ঠিক আছে। স্টার্ট দিলাম ফোনে, এটাই আমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এই জায়গাগুলো কিন্তু খুবই বুঝতে হবে ভালো করে, কারণ অলরেডি আমি বলে দিয়েছি। ওকে, তো আশা রাখি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে, খুব হেল্পফুল হয়েছে। প্রত্যেকটা জায়গা আমি তোমাদের খুব নিট অ্যান্ড ক্লিন ওয়েতে বুঝিয়ে দিয়েছি, কনসেপ্ট দিয়ে দিয়েছি। তো এই এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করে শিখিয়ে বুঝিয়ে দিয়েছি। আশা রাখি কোনো রকম সমস্যা হবে না। যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করোনি, তাদের অবশ্যই, যারা ভিজিট করেছো তো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আমি তোমাদের জন্য পরিশ্রম করে সব কিছু খেটে শিখিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে, তাই সাবস্ক্রাইব করে নিও। আর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, যত পারবে শেয়ার করবে। আর প্লিজ বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায়। তো আমরা আজকের ক্লাস শেষ করছি, এবং এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশন ক্লাস 10, মাধ্যমিক ক্লাস 10 চ্যাপ্টার 13-এর
প্রত্যেকটা অঙ্কের সলিউশন। ওকে, থ্যাংক ইউ।